হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে যারা তোমরা ফুড এসআই এক্সাম দিতে যাবে বা যারা প্রস্তুতি নিচ্ছ আগাম এই যে সময় রয়েছে, অল্প সময়, আর কিছুদিন পরেই ফুড এসআই এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। তো এখন আর বেশি সময় নেই, তো যেইটুকু সময় রয়েছে সেই সময়টুকুকে পুরোপুরি কাজে লাগানোর জন্য তোমাদের কাছে নোট স্টাডির তরফ থেকে কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস সেট যাচ্ছে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সলভ রয়েছে, সেগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ এবং সেখান থেকে বেছে বেছে কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা পেয়ে থাকবে কমন, যেগুলো গত বছর বা তার আগের বছর প্রিভিয়াস ইয়ারগুলোতে কিছু না কিছু ভাবে কমন এসছে। সেরকম প্রশ্ন প্লাস টপিক বেসড কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে, যেগুলো কিন্তু প্রত্যেক দিন তোমরা নোট স্টাডির তরফ থেকে পাচ্ছ এবং আগামী দিনগুলোতেও আগামী ক্লাসগুলোতেও তোমরা পেয়ে থাকবে। এখান থেকে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো, প্রত্যেক দিন যদি মন দিয়ে দেখো যে যে প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমাদের পরবর্তী তোমরা যে ফুড এসআই এক্সাম দিতে যাবে সেই এক্সামের মানে কিছু না কিছু তোমরা কিন্তু কমন ট্রিক্স ওখান থেকে পেয়ে যাবে, প্রচুর কমন প্রশ্ন পেয়ে যাবে। তো তোমাদের মানে সেই জন্য বলছি, যারা তোমরা তোমাদের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো, প্রিপেয়ার করছো, যারা পজিটিভলি সিরিয়াসলি নিজেদের লক্ষ্যটাকে বেছে নিতে চাও, তারা যদি মানে তোমাদের অতি সহজে তোমরা যদি ইনফরমেশনটাকে নিতে চাও বা তোমরা যদি পরীক্ষায় বসে সেই ইনফরমেশন গুলোকে কালেক্ট করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই নোট স্টাডি চ্যানেলকে ফলো করতে হবে এবং দেখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে সলভ করানো হবে। ঠিক সেরকমই আমি আজকেও তোমাদের কাছে কিছু প্রশ্ন উত্তর বেছে সিলেক্ট করে সেগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের কাছে খুবই কার্যকরী হবে বা তোমাদের কাছে এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে পর্ব আলোচনা শুরু করি। এবং যারা আগাম মানে ফুড এসআই জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলে রাখি, ভালো করে তোমরা এই যেটুকু সময় রয়েছে সেইটুকু সময়কে কাজে লাগিয়ে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, দেখে নাও, তাহলে দেখবে তোমরা যে এক্সামে তোমাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটাই তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর পড়তে থাকো, আর যেই জিনিসগুলো ইনফরমেশন গুলো তোমাদের কাছে যাচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু দেখো, অবশ্যই ফলো করে দিও। ঠিক আছে, তো আজকে যে প্রশ্নটা তোমাদের কাছে রেখেছি সেইটা হচ্ছে কি না, বিশ্ব ব্যাংক কবে থেকে কাজ শুরু করেছে বা কবে প্রতিষ্ঠিত হয়েছে? বিশ্ব ব্যাংক আমরা যেটা জানি ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত, অর্থাৎ যখন বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ঠিক সেই প্রাককালটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? আমরা জানি 1939-এ হয়েছিল এবং সেই 1939 থেকে 1944 পর্যন্ত প্রায় হয়েছিল। সেইখানে যদি দেখি সেই পরিস্থিতিতে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সমাপ্তি হতে হতে প্রায় 42-এর কাছাকাছি 1942-এ। এবং ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন যে দেশের অবস্থা ছিল সেটা একটা মানে ভীষণই খারাপ অবস্থা, অর্থনৈতিক মন্দা, মহামারী ইত্যাদির প্রকোপে একটা দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা হয়ে পড়েছিল ভারতবর্ষে। ঠিক আছে, ঠিক তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্বে ভারতবর্ষের অবস্থা কিন্তু একটা অর্থনৈতিক মন্দার দিয়ে গেছে, যেখানে কিন্তু কোনো অর্থনৈতিক উন্নয়ন ছিল না এবং সেখানে কোনো প্রগতি সম্ভব ছিল না, একটা দুর্ভিক্ষ টাইপ এবং সেখানে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। ঠিক সেই পর্বে প্রয়োজন ছিল একটা আর্থিক প্রতিষ্ঠান সুপ্রতিষ্ঠিত করা, যে আর্থিক প্রতিষ্ঠানটা খুবই শক্তিশালী এবং দৃঢ়, সেইটা প্রতিষ্ঠিত করা। ঠিক সেই জন্যই ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করা হয়ে থাকে। সেই বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠার সময়কালটা কত? 1944। ঠিক আছে, 1944 সালে বিশ্ব ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, প্রতিষ্ঠিত হয় বিশ্ব ব্যাংক 1944-এ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্ব। ঠিক এইবারে আরেকটা প্রশ্ন হতে পারে, বিশ্ব ব্যাংক কবে থেকে তার কাজ শুরু করে? তার কাজ অর্থাৎ বিশ্ব ব্যাংকের কার্যাবলী শুরু হয় 1946 সাল থেকে।
1944 সালের পরে 2 বছর পরে কিন্তু 1946-এ বিশ্ব ব্যাংকের কার্যাবলী শুরু হয়। মানে তখন থেকে বিশ্ব ব্যাংক তার অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে, দেশের অর্থনৈতিক প্রগতির লক্ষ্যে বিশ্ব ব্যাংকের কার্যাবলী সূচনা ঘটে। কেমন? তাহলে আশা করি এটা প্রশ্নটা বুঝতে পারলে বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, কবে তার কাজ শুরু করে, দুটো আলাদা সাল। এখানে তাহলে সঠিক উত্তর হবে প্রথম অপশনটা, 1944-এ প্রতিষ্ঠিত হয়। আর যদি বলে কবে থেকে কাজ শুরু করে তাহলে বলবে 1946। এবার দেখো পরবর্তী প্রশ্ন, সেন্টার অফ ট্রেড ইউনিয়ন কবে তৈরি হয়? সেন্টার অফ ট্রেড ইউনিয়ন হচ্ছে আমরা জানি যে CITU, সেন্টার অফ ট্রেড ইউনিয়ন, সেটা অ্যাকচুয়ালি একটা কিন্তু শ্রমিক সংস্থা। ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃহদায়তন ক্ষেত্রে যদি বলা যায়, এটা একটা শ্রমিক সংস্থা যেটা পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন স্টেটে কিন্তু এটার উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সেন্টার অফ ট্রেড ইউনিয়ন কবে তৈরি হয়? প্রশ্নটার উত্তর হবে, সঠিক উত্তর হবে 1970। ঠিক আছে, 1970 সালে এই শ্রমিকের সংস্থা, আন্তর্জাতিক ক্ষেত্রে বা জাতীয় স্তরে শ্রমিক সংস্থা যেটা সেন্টার অফ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এবং এই সেন্টার অফ ট্রেড ইউনিয়নসে টোটাল কত সদস্যকে নিয়ে তৈরি হয়েছিল? 60,40,000। টোটাল আমি যদি সদস্য সংখ্যা বলি তাহলে প্রথমেই ছিল কিন্তু এতজন সদস্যকে নিয়ে একটা শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে C2 বা সেন্টার অফ ট্রেড ইউনিয়ন। আর কোন কোন স্টেটে? ওয়েস্ট বেঙ্গল সমেত কেরালা, কর্ণাটক, এই সমস্ত স্টেটে কিন্তু এগুলো ভালো করে দেখতে পাওয়া যায়। এইসব ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী এবার আমরা পড়ব কর্মচারী রাজ্য বীমা আইন কত সালে তৈরি হয়? আচ্ছা, কর্মচারী রাজ্য বীমা আইন বলতে যেখানে কর্মক্ষেত্রে যারা নিয়োগ রয়েছে কর্মচারী, সেই কর্মচারীদের জন্য সামাজিক সুরক্ষার তাগিদে বা সামাজিক সুরক্ষার জন্য যে আইনটা তৈরি করা হয়, সেই কর্মচারী রাজ্য বীমা আইন তৈরি হয় হচ্ছে, তিনটে অপশন দেওয়া আছে দেখো, 1948, 1956 না 1980। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে 1948। ঠিক আছে, 1948 সালে কিন্তু কর্মচারী রাজ্য বীমা আইন তৈরি হয়। এই কর্মচারী রাজ্য বীমা আইন তৈরি হওয়ার পেছনে কি কারণ রয়েছে? যেটা রয়েছে ESIC উদ্যোগে, ESIC অ্যাক্টের উদ্যোগে কর্মচারীদের সামাজিক সুরক্ষা প্রদান করা। কর্মচারীদের সামাজিক সুরক্ষা প্রদান করা মানে সেখানে কর্মচারী কাজ করতে করতে যদি অসুস্থ হয় বা সেক্ষেত্রে কোনো রকম ভাবে যদি তার শারীরিক দক্ষতা কমে যায় বা সেখানে অসুস্থতার জন্য সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সহায়তা প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, অসুস্থতার ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী অসুস্থতার ক্ষেত্রে একটা সামাজিক সুরক্ষা প্রদান করা হয়, যেটা কিন্তু এই কর্মচারী রাজ্য বীমা আইনের একটা উদ্দেশ্য বলা যেতে পারে। দীর্ঘমেয়াদী অসুস্থতায় সামাজিক সুরক্ষা প্রদান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কর্মচারী রাজ্য বীমা আইন কেন করা হয়ে থাকে আর কবে হয়? 1948 হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের বৃহত্তম খাদ্যশস্য উৎপাদনকারী রাজ্য? কোন দেশে, এই কোন স্টেটে এখানে সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন হয়? চারটে অপশন দেওয়া রয়েছে দেখো, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব আর মধ্যপ্রদেশ। তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ এমনই একটা রাজ্য যেখানে কিন্তু ভারতের বৃহত্তম খাদ্যশস্য উৎপাদনকারী রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এখানে বছরে 3 বারই কিন্তু যে 3 রকমের শস্য রয়েছে, যেমন ধরো খারিফ শস্য আমরা দেখি মোটামুটি শস্য কত রকমের হয়। খারিফ শস্য, রবি শস্য,
এবং তার সাথে যে বিভিন্ন ঋতুভিত্তিক ফসল রয়েছে সেই ফসলের দিক থেকে উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি করে শস্য উৎপাদন হয় এবং সেই জন্য এটি ভারতে শীর্ষস্থান অধিকার করছে। তার মধ্যে গম, বার্লি, ডাল, জোয়ার ইত্যাদি শস্যে কিন্তু মেনলি খাদ্যশস্যের উৎপাদনে বা ইত্যাদি শস্য উৎপাদনে উত্তরপ্রদেশ কিন্তু প্রথম স্থান বা একদম বৃহত্তম স্থান অধিকার করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ডলারের মূল্যের দিক থেকে নিচের কোনটা ভারতের শীর্ষ সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক বন্দর হিসেবে পরিচিত হয়? তার মধ্যে 4টে বন্দরের নাম দেয়া রয়েছে, একটা বিশাখাপত্তনম, কোচি, টুটিকোরিন, ম্যাঙ্গালোর। তো এই 4টের মধ্যে কোনটা সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক বন্দরগুলির মধ্যে একটি? কোনটা হবে? উত্তর হবে হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে, ভাইজ্যাক যেটা আমরা বলি, বিশাখাপত্তনম যে সামুদ্রিক বন্দরটা সেটা কিন্তু একটি শীর্ষ সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক বন্দর, অর্থাৎ যে সামুদ্রিক বন্দর বিশাখাপত্তনমের মধ্য দিয়ে কিন্তু বন্দরের মধ্য দিয়ে বেশিরভাগটা সমুদ্রে সামুদ্রিক খাদ্য রপ্তানি করা হয়ে থাকে, অর্থাৎ এইখান থেকে এই পোর্টের মাধ্যমে এই বন্দরটাকে ইউজ করবা, এই বন্দরের মধ্য দিয়ে বিভিন্ন সামুদ্রিক খাদ্যদ্রব্য বিভিন্ন দেশে বিদেশে রপ্তানি করা হয় এবং তার কত অংশ না 26.33% সামুদ্রিক খাদ্যদ্রব্য রপ্তানি করা হয় এই বিশাখা বন্দরের মধ্য দিয়ে। সেই জন্য এটা কিন্তু শীর্ষ স্থানে অধিকার করছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কোন আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যের প্রচার করা এবং বাণিজ্যের বাধাকে নিয়ন্ত্রণ করা বা বাণিজ্যের বাধা কমানো? তার মধ্যে 3টে সংস্থার নাম দেওয়া রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, নেক্সট রয়েছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর IMF মানে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড। তাহলে এখানে প্রথমেই বুঝতে পারছো যে আন্তর্জাতিক বিশ্ব বাণিজ্য স্থাপন করবার জন্য বা যে সংস্থার মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। তাহলে এটার উত্তর হবে কি, যে এইটা এমন একটা আন্তর্জাতিক সংস্থা মানে WTO, অ্যান্সার হবে WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা এমন একটা আন্তর্জাতিক সংস্থা যার লক্ষ্যই হচ্ছে কি বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যকে প্রসার ঘটানো। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো এবং তার সাথে বিভিন্ন সদস্য দেশগুলোর মধ্যে বা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো বিভিন্ন সদস্য দেশগুলির মধ্যে একটা সহযোগিতামূলক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা। আচ্ছা, এই বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে যদি আর একটা ইনফরমেশন জড়িত হয় যে WTO সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। সুইজারল্যান্ডের জেনিভা শহরে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, এই WTO যদি সদস্য দেশগুলোর কথা বলো, এখানে এই WTO তে প্রায় টোটাল কিন্তু আমরা যদি দেখি 164টা সদস্য দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ক্লিয়ার? তাহলে এইটুকুর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে? আন্তর্জাতিক সংস্থার কোন সংস্থার লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো? WTO সদর দপ্তর কোথায় আর কটা সদস্য দেশ নিয়ে WTO গঠিত হয়েছে? এবার হচ্ছে সোনালী বিপ্লব বলতে কি বোঝায়? কোন উৎপাদনের সাথে গোল্ডেন রিভলিউশন
জড়িত রয়েছে? তিনটে অপশন দেওয়া রয়েছে, দেখো, ডিম উৎপাদন, মশলা উৎপাদন, উদ্যান বিষয়ক উৎপাদন বা মধু, তার সাথে মধু উৎপাদন জড়িত। তাহলে কোন বিষয়ের সাথে সোনালী বিপ্লব জড়িত রয়েছে? উত্তর হবে কিন্তু উদ্যান বিষয়, মানে 3 নম্বর যে অপশনটা রয়েছে, ঠিক আছে, উদ্যান বিষয়ক আর মধু উৎপাদন, সেই সময় হচ্ছে কি বলা হয়? সোনালী বিপ্লব বলা হয়ে থাকে। আচ্ছা, এই গোল্ডেন রিভলিউশন যেটা রয়েছে সেটার সময় কালটা ঠিক কত টাইমটাও? গোল্ডেন রিভলিউশনের টাইমটা হচ্ছে প্রায় 1991 থেকে 2003 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হয়ে থাকে গোল্ডেন রিভলিউশন। এই সময়সীমাটার মধ্যে কিন্তু যে হর্টিকালচার মানে উদ্যান বিষয়ক যে উৎপাদন, তার সাথে মধু উৎপাদন, এই বিষয়টাকে কিন্তু গোল্ডেন রিভলিউশনের মধ্যেই পড়ছে। আচ্ছা, দেখে নিয়েছো। এরপর বলছি, এই যে সোনালী বিপ্লব রয়েছে, সোনালী বিপ্লবের জনক কাকে বলা হয়? সোনালী বিপ্লবের জনক বলা হয়ে থাকে নির্বাক তুতেজকে। তাহলে সোনালী বিপ্লবের জনক হিসেবে কে পরিচিত? নির্বাক তুতেজ, যিনি সোনালী বিপ্লবের জনক হিসেবে পরিচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? 3টে অপশন দেওয়া রয়েছে, এটা কিন্তু প্রায় ঘুরি ফিরিয়ে আসে, প্রত্যেকে কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। আচ্ছা, 1949, 1943, 1941। সংবিধান গৃহীত হয় আমরা সবাই জানি 1949-এ। ভারতের গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হচ্ছে 1949-এ, গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আচ্ছা, সংবিধান কার্যকরী হয় কত সালে? 1949-এ হচ্ছে মানে সৃষ্টি হচ্ছে বা গৃহীত হচ্ছে, ঠিক তার পরের বছর অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি, যে দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি, তাই তো? 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু সংবিধানটা কার্যকরী হচ্ছে। সংবিধান কার্যকরী হয়, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য বলতে কি বোঝায়? পঞ্চায়েত বলতে আমরা কি বুঝি? যেটা আমরা শহরে স্বায়ত্তশাসন বা শহরে আমরা যেমন দেখি কাউন্সিল বা পৌরসভার একটা কার্যক্রম রয়েছে, সেরকমই এসএমএস গ্রামাঞ্চলে আমরা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা দেখা যায়। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, অর্থাৎ আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত ব্যবস্থা যেখানে গ্রামাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা, গ্রামাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা, কার্যাবলী সমস্ত কিছুই কিন্তু পঞ্চায়েতের দ্বারা সাধিত হচ্ছে। এবার এই পঞ্চায়েত ব্যবস্থার মূল বা মৌলিক উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যেটা কিনা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। তাহলে উত্তর হবে কি 3 নম্বর অপশনটা, পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্যই হলো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। যেখানে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ মানে মানুষের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণে জনগণের অধিক অংশগ্রহণ, এটা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি করা হয়? ভারতীয় সংবিধানে, যেটা আমরা দেখলাম 1949 সালে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হলো, নেক্সট বছর 1950-এর 26শে জানুয়ারি সেই ভারতীয় সংবিধানটা কার্যকরী হলো। তারপরে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে সুপারিশে তৈরি করা হয়, কার সুপারিশে? না, জওহরলাল নেহেরু। উত্তর হবে কি? জওহরলাল নেহেরু। 3টে অপশন ছিল, গান্ধীজি, নেহেরু, বল্লভভাই প্যাটেল, কিন্তু এখানে উত্তর হবে নেহেরু। জওহরলাল নেহেরুর উদ্যোগে বা তার সুপারিশেই কিন্তু গণপরিষদ সেখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটাকে সুপারিশ করে। যেখানে ভারতীয় সংবিধানে কি বলা রয়েছে? না, নির্দেশমূলক নীতি, সেখানে ভারতের আইন ব্যবস্থার শীর্ষে
ভারতের বিভিন্ন ধারা, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য সমস্তটাই কিন্তু ভারতীয় সংবিধানের মধ্যে গৃহীত রয়েছে বা ভারতীয় সংবিধানের মধ্যে লিখিত রয়েছে। এবং সেই সংবিধানের সুপারিশ তৈরি করা হয়েছে জওহরলাল নেহেরুর সুপারিশে, প্রস্তাবনা তৈরি করা হয়েছে জওহরলাল নেহেরুর সুপারিশে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন? সঠিক উত্তর কোনটা হবে? অপশন দিয়েছে দেখো, রাজ্যের রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী, না দেশের রাষ্ট্রপতি। কে নিয়োগ করে থাকেন? তোমরা কেউ গেস করো কে নিয়োগ করে থাকবে? এখানে সবচেয়ে ক্ষমতার অধিকারী আমরা জানি হচ্ছে কি রাষ্ট্রপতি, এখানে রাষ্ট্রের শাসন ব্যবস্থার শীর্ষে। তো উত্তর হবে হাইকোর্টের যে বিচারপতি নিয়োগ হবেন তাকে স্বভাবতই রাষ্ট্রপতি নিয়োগ করবেন। কার পরামর্শে? যে প্রধান বিচারপতি, যেখানে প্রধান বিচারপতি আর গভর্নর জেনারেলের, প্রধান বিচারপতি এবং গভর্নর জেনারেলের পরামর্শে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। যেখানে রাজ্যের আইন ব্যবস্থা শীর্ষে আছে কে? হাইকোর্ট, রাজ্যের বিচারালয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? নিচে দেখো তিনটে অপশন, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। এটা তোমরা সবাই জানো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য ভালো করে তোমরা দেখবে। এই প্রশ্নটাকে ঘিরে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো ভারতের নেপোলিয়ান বলা হয় হচ্ছে স্কন্দগুপ্তকে, না সমুদ্রগুপ্তকে, না চন্দ্রগুপ্তকে? উত্তর হবে কোনটা? সেকেন্ড অপশন, সমুদ্রগুপ্ত, তাই তো? প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত। তাহলে সমুদ্রগুপ্ত কার সন্তান? প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পিতার নাম কি? প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, ভারতের নেপোলিয়ান কেন বলা হয়? প্রথম তার আগে জানি যে ভারতের নেপোলিয়ান যে সমুদ্রগুপ্তকে বলা হয়েছে, এটা কে আখ্যা দিয়েছেন? ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ভিনসেন্ট স্মিথ, যিনি কিনা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। এবার কেন বলেছেন? যেমন নেপোলিয়ান তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, সেরকমই পুরো তুলনামূলক করা নেপোলিয়ানের সাথে তুলনা করেছে সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত তার দক্ষ শাসন ক্ষমতার মধ্য দিয়ে, তার দক্ষতা দিয়ে, তার সৈন্য দক্ষতার মধ্য দিয়ে তিনি কিন্তু বিশাল সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন। তার সাম্রাজ্য প্রচুর বিশাল বড় ছিল এবং তার সাম্রাজ্যের বিস্তার সাম্রাজ্যের আধিপত্য অনেকটা এলাকা জুড়ে তিনি সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন। সেখানে সমস্ত রাজাকে পরাজিত করে তিনি তার সাম্রাজ্যের বিস্তার ঘটান। সেই জন্য কিন্তু নেপোলিয়ানের সাথে তুলনা করেছেন ভিনসেন্ট স্মিথ, তাই জন্য ভারতে নেপোলিয়ান বলা হয়ে থাকে। এবার প্রশ্ন হতে পারে সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হচ্ছে হরি সেন। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট বলতে গেলেও কিন্তু সমুদ্রগুপ্তের নামই উল্লেখ করা যায়, তিনি কিন্তু গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে, আচ্ছা, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হচ্ছে হরি সেন। আচ্ছা, হরি সেনের লেখা প্রশস্তিটার নাম কি? এলাহাবাদ প্রশস্তি। এই এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের রাজ্যের বিবরণী প্লাস সমুদ্রগুপ্তের শাসন ক্ষমতা, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের বিস্তার ইত্যাদির ঐতিহাসিক বিবরণ আমরা পাই সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে ডিরেক্টলি জানতে পারছি। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? তিনটে অপশন দেওয়া আছে, 1761, 1760, 1754। এর মধ্যে কোনটা হবে? পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা হচ্ছে ইতিহাসের দিক থেকে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পানিপথের প্রথম, তৃতীয়। পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল, উত্তর হবে, সঠিক উত্তর হবে 1761 সালে। ঠিক আছে, সেটা দিল্লি থেকে 97 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দিল্লি থেকে টোটাল 97 কিলোমিটার
দূরে অবস্থিত পানিপথে এই যুদ্ধ সংগঠিত হয়। কাদের সাথে কাদের হয় পানিপথের তৃতীয় যুদ্ধ? মারাঠা সম্প্রদায়ের সাথে আফগানি সেনাদের। ঠিক আছে, মারাঠা সম্প্রদায়ের সাথে আফগানি সেনাদের হয়েছিল তৃতীয় যুদ্ধ পানিপথের। ক্লিয়ার হয়েছে? দিল্লি থেকে 97 কিলোমিটার দূরে পানিপথে মারাঠা সম্প্রদায়ের সাথে আফগানিদের যুদ্ধ হয়েছিল, যেটা 1761 সালে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কত সালে এই যে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, সেই সত্যাগ্রহ আন্দোলনটা কি নামে পরিচিত ছিল? 1917তে একটা সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, তার নাম হচ্ছে কি? চম্পারণ, ডান্ডি না বরিশাল? আমরা জানি চম্পারণ সত্যাগ্রহ, পড়েছি ইতিহাসে, তোমরা সবাই পড়েছো, এগুলো কিন্তু আবারও পড়বে, কারণ আসন্ন তোমাদের যে ফুড এসআই এক্সাম আসছে সেগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভালো করে এগুলোকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং এই একটা প্রশ্নের মধ্যে দেখবে আরো ওই প্রশ্নটাকে ঘিরে 2-4টে প্রশ্ন তোমার বেরিয়ে আসছে, সেইগুলোকেও কিন্তু ভালো করে রিভাইজ করে নিতে হবে। এইবারে গান্ধীজি যে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন করেছিল, তাহলে সেটা কবে হয়েছিল? 1917 সালে। আর 1917 সালে কোথায় সত্যাগ্রহ আন্দোলন করেছিল? চম্পারণে। তাহলে সঠিক উত্তর হবে 1 নম্বর উত্তর, অপশনটা চম্পারণ সত্যাগ্রহ। এবার হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কেন করা হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্য কি? চম্পারণটা কোথায় অবস্থিত? বিহার। ঠিক আছে, বিহারের সেই চম্পারণ জেলায় নীল চাষীদের ওপর কিন্তু খুব অত্যাচার চলছিল তখন। চম্পারণ জেলার নীল চাষীদের অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছিল সেটাই কিন্তু চম্পারণ সত্যাগ্রহ। তাহলে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917তে। কেন হয়েছিল? বিহারের চম্পারণ জেলার নীল কৃষকরা তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ন্যাচারালি ছিল ভারতবর্ষ, সেখানে ব্রিটিশ ঔপনিবেশিকরা বা ব্রিটিশরা ইংরেজ কোম্পানি নীল চাষীদের ওপর, নীল কৃষকদের ওপর কিন্তু প্রচুর অত্যাচার চালাতো। ঠিক আছে, সেই নীল কৃষকদের অত্যাচারে নীল চাষীদের জন্য প্রচুর অত্যাচার করা হতো, সেখানে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য গান্ধীজির নেতৃত্বে, কার নেতৃত্বে? মহাত্মা গান্ধীজির নেতৃত্বে চম্পারণ জেলায় একটা সত্যাগ্রহ আন্দোলন করা হয় 1917 সালে, যেটা কিন্তু চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়? 3টে অপশন দেওয়া রয়েছে তোমাদের কাছে, 1534, 1526, 1520। কোন সালটায় পানিপথের প্রথম? থার্ডটা আমরা দেখলাম 1961-এ হয়েছিল, প্রথমটা হয়েছিল কবে? 1526। সঠিক উত্তর হবে 1526-এ। আমরা যদি দেখি প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কার সাথে? হয়েছিল লোদি বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম লোদির সাথে হয়েছিল মুঘল বংশের রাজা, প্রথম শাসক বাবরের। ইব্রাহিম লোদির সাথে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, অর্থাৎ বাবরের সাথে সংগঠিত হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালটা ঠিক এই সময়। তো তোমাদের সাথে আমি যা যা প্রশ্ন এতক্ষণ শেয়ার করলাম সেই কটা প্রশ্ন উত্তর ভালো করে দেখবে, সেই থেকে যদি কোনো ওই প্রত্যেকটা প্রশ্নকে ঘিরে কিন্তু আরো ছোট ছোট প্রশ্ন আসে সেগুলোও বলে দিলাম, সালগুলো ভালো করে দেখবে
এখান থেকে যদি তোমরা আরো কিছু এক্সট্রা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যদি এই বিষয়ে কিছু কনফিউশন থাকে সেটাও আমাকে জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, আমি অবশ্যই সেগুলোকে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আর এখন যেহেতু সময় তো বেশি নেই, সীমিত সময় রয়েছে, তো এই সময়টুকুতে নিজেদের কাজে লাগাতে লেগে যাও এবং যা যা প্র্যাকটিস সেট যাচ্ছে, যা যা প্রশ্ন উত্তর যাচ্ছে আপডেট, সেগুলোকে ভালো করে ফলো করো। এখান থেকেই কিন্তু তোমরা প্রচুর কমন পেয়ে যাবে। এইটা এইরকম ভাবে যদি প্র্যাকটিস করো এবং সেই প্রত্যেকটা বিষয়কে যদি ধরে ধরে তোমাদের যেহেতু আপডেট আছে সেগুলোকে যদি ফলো করো, দেখবে তোমাদেরও অনেকটা ইজি হয়ে যাবে। যখন তোমরা পরীক্ষায় দিতে যাবে সেগুলো কিন্তু তোমরা ইজিলি অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, তো এতক্ষণ যদি যেগুলো বললাম আশা করি তোমাদের কাজে দেবে, ভালো করে দেখে নেবে এগুলো। যদি কনফিউশন থাকে, প্রবলেম থাকে, অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে আরো বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে, প্রশ্ন উত্তর সলভের মধ্য দিয়ে তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়তে থাকো, ভালো করে প্র্যাকটিস করো, আর ভালো থেকো এবং আর তোমাদের নিজেদের জন্য এগিয়ে যাও। তো অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস।